আমি ঘুরে ফিরে রাজনীতিতেই যাব, কারণ আমার আলাপ মূলত রাজনীতি ঘিরে, যে ব্যাপারে আমার আগ্রহ একেবারেই নাই। বলে যান। বা আমি যদি বলি যে ইতিহাসবিদ ভার্সাস রাজনীতিবিদ, এই যে আমার ইতিহাসটাকে তারা দখল করে নিলেন এবং তাদের সময়ে সময়ে তারা এটা ইতিহাসটাকে পাল্টাচ্ছেন, যার ফলে আমি আসলে একরকম ইতিহাস জেনে বড় হলাম, আমার সন্তান আরেক রকম ইতিহাস জেনে বড় হবে, আপনি একরকম ইতিহাস জানেন। এই যে আমাদের 3 প্রজন্মের যে ধাক্কাধাক্কিটা চলছে ইতিহাস নিয়ে, এই দায়টা তাহলে কাকে দিবেন? দায়টা দেওয়ার কোনো ইচ্ছা নেই, জানারও ইচ্ছা নেই, কারণ মানুষের কোনো আগ্রহই নেই জানার। কেন জানতে যাবে যে এইটা? আপনি জানতে না চাইলে তো হবে না, কারণ হোল্ড অন, আপনি জানতে চাইলে না চাইলে না, পাবলিক কি জানতে চায়? জানতে চায় না। না, কেন জানবে? যেটা নিয়ে এত ঝগড়া হবে। এখন মনে করেন আপনি এই সরকার আছে বা এর আগের সরকার আছে, তার আগের সরকার আছে, আপনি বিসিএস পরীক্ষা দিতে যাবেন, আপনার প্রশ্নগুলো করা হবে সেই সরকার অনুযায়ী। আপনি তো পাস করতে চান পরীক্ষায়, আপনি কি ইতিহাস জানতে চান নাকি? কি অদ্ভুত কথা! আপনি চান চাকরিটা করে সংসার পাতবেন, এটা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। ইতিহাস জানাটা আপনার মূল উদ্দেশ্য নয়। আমার শিক্ষা ব্যবস্থা এটা থাকা দরকার নাকি দরকার না? আপনার শিক্ষা ব্যবস্থা কি? আপনার শিক্ষা ব্যবস্থা তো সরকারেরই প্রতিফলন, রাষ্ট্রের প্রতিফলন। তো রাষ্ট্র যখন রাষ্ট্রের ক্ষমতা যখন পরিবর্তিত হলে ইতিহাস পরিবর্তন হয়, তাহলে আপনাকে মনে রাখতে হবে, টিকতে হলে আপনাকে এটাকে শিখতে হবে। তার মানে আমি ঠিকঠাক ইতিহাস কখনো জানবো না? ইতিহাস জানবেন যদি আপনি ইতিহাসবিদ হন, যদি গবেষক হন, যদি জানতে। ইতিহাসবিদ না, কিন্তু আমি জানবো কিভাবে? আপনি জানতে পারবেন না, কারণ আপনাকে তো তাহলে গিয়ে দলিল পড়তে হবে। আপনি তো দলিল পড়েন না, আপনি পড়তে চান একটা মন্তব্য আমার বই পড়ে আপনার বেশ উজ্জীবিত লাগতে লাগলো মুক্তিযুদ্ধের চেতনায়, এটা তো আপনি জানতে চান। তো আপনিও তো কষ্ট করতে চান না, আপনিও জানতে চান না। আপনি চান যে আপনার যে ধারণা আছে ওই ধারণাটা যেটাকে জাস্টিফাই করে সেইটাকে জানতে। বহু ইতিহাসবিদ তো বহু কিছু লিখেছেন যেটা পরবর্তীতে আবার তাকে পরিবর্তনও করতে হচ্ছে। আমাদের দেশে যে জিনিসটা হয়, আমাদের দেশে যারা ইতিহাসবিদ হন, মানে মাস্টার আর প্রফেশনাল গবেষক, এই তো 2 শ্রেণীর জিনিস। মাস্টার আর প্রফেশনাল গবেষক ও তো চাকরিতে উন্নতির জন্য ইতিহাস চর্চা করে বা অবস্থা উন্নতির জন্য ইতিহাস চর্চা করে। ওই নিরেট ইতিহাস চর্চা ও করে না, একটা রুজি সম্পর্কিত তো এটার সাথে। ইতিহাসটা জানতে চাই ঠিকঠাক আমার জন্য, আমার সন্তানের জন্য। আমি ওই যে নেতা ভিত্তিক ইতিহাস জানতে চাই না। আপনি তো রাষ্ট্রকে ভালো মনে করছেন, আমি তো রাষ্ট্রকে ভালো মনে করছি না। আপনি তো প্রতিষ্ঠান হিসেবে সবকিছু বলছেন, হে রাষ্ট্র আমাকে দাও। আমি তো বলছি যে রাষ্ট্র আমার থেকে দূরে থাকো। তফাৎটা বুঝেছেন? রাষ্ট্র তো তার নিজের ইতিহাস লিখবে, আপনার ইতিহাস লিখতে যাবে কেন? আপনি রাষ্ট্রের অংশ যদি না হন, আপনি তো, আপনার সাহস আছে এটা স্বীকার করার যে আপনার রাষ্ট্র, আপনি রাষ্ট্রের অংশ না। আর রাষ্ট্র এমন একটা বাস্তবতা যেটা এই রকমই ব্যবহার করে, সেটা সাহস আছে আপনার বলার? না। দেখেছেন সমস্যাটা কোন জায়গায়? ইতিহাস তো সমাজের, ৭১-এর ইতিহাস সমাজের ইতিহাস, রাষ্ট্রের না। রাষ্ট্রের অংশ, রাষ্ট্র আর সমাজ আলাদা। কিন্তু আপনি যদি সমাজের ইতিহাস যান, গ্রামের ইতিহাস যান, সাধারণ মানুষের ইতিহাস যান, আপনাকে যেতে হবে তো ফকির সন্ন্যাসী আন্দোলনে। ইতিহাস এক শ্রেণী দিয়ে হয় না, ইতিহাস 2টা শ্রেণী যৌথভাবে হয়। ৪৭ কেন, ৭১ও তাই। ৭১-এ যুদ্ধ করতে যাওয়া সম্ভব ছিল গ্রামের মানুষ ছাড়া? কয় হাজার গ্রামের মানুষ যুদ্ধ করেছে আর কয় হাজার সৈন্য যুদ্ধ করেছে, হিসাব করলেই তো বের হয়ে যাবে। ইতিহাস নিয়ে আমরা যেটাকে মনে করছি, ইতিহাসটাকে মহান করতে হবে, ইতিহাসটাকে আমার পক্ষে রাখতে হবে, ইতিহাসটাকে সেই কথাই বলতে হবে যেটা মানুষ শুনতে চায়। তো সেই নির্মাণ করছি আমরা, নতুন নির্মাণ করছি, যেটা তথ্যভিত্তিক না। তথ্যভিত্তিক ইতিহাস ধারণ করার ক্ষমতা আছে কিনা বাংলাদেশের মানুষের, এটাও নিয়েও প্রশ্ন করা যেতে পারে। তাহলে আমরা আগে দেখেছি যে মানে ইতিহাস বিকৃতি, দলীয়করণের ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে এখন মুক্তিযুদ্ধের ইতিহাসটা আরেক ধরনের পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে। যেমন বলা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণাপত্র ভারত ড্রাফট করে দিয়েছে, এই বক্তব্য পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হচ্ছে যে তিনি একজন বিশ্বাসঘাতক ছিলেন, যেটা আমরা পাকিস্তানকেও বলতে দেখেছি যে বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক ছিলেন। এইটা তাহলে মানে এখন তাহলে আমার এই ইতিহাসের লেখার দায়িত্ব কে নেবে, কারা নেবে? কারণ আপনি তো শুরু থেকেই বলছিলেন যে আমি ঠিকঠাক জানি না বলেই তো আমি ঠিকঠাক বলতে পারি না। তাহলে এই যে নতুন প্রজন্মের কাছে একটা বয়ান তৈরি হচ্ছে এবং তারা সেটাকে সেভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা আটকাবে কে? কিভাবে আটকাবো আমি? কারণ আমি আটকাবো? আমার কোনো কিচ্ছু আটকাবো না, যে যা খুশি বলবে, তাতে কি এসে যাচ্ছে? বিন্দু মাত্র এসে যাচ্ছে না।
বিন্দু মাত্র কিছু এসে যাচ্ছে না। এ তো সবসময় বলেছে মানুষের তো কোনো তাহলে আমি এই ধারণা নিয়ে বড় হব, বাড়বো। আপনি এই ধরেন যদি এই সরকার চলে যাওয়ার পরে আরেকটা সরকার আসে, তারা এটা আরেকটা বলবে, আবার আরেকটা সরকার যদি আসে তারপর আরেকটা বলবে, আরেকটা সরকার আসে তারা একটা বলবে, কার কে এসে যাচ্ছে? এখন নিজের কাজটা করাটাই তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে আমাদেরটা মহান, মানে ৭১ মহান, আমরা ২৪-এর অভ্যুত্থানের পর দেখলাম যে ২৪-এর অভ্যুত্থানকে বলা হচ্ছে ৭১-এর সমান মহান। এই যে তরুণ প্রজন্ম এই তাদের ভাষায় বিপ্লব বা অভ্যুত্থান ঘটালো, তারা বলছে যে এটি মুখোমুখি দাঁড়াবে, সামনাসামনি দাঁড়াবে, এটিও মহান ওটিও মহান। এই তর্ককে আমরা আসলে দেখতে পাই যে কোনটি মহান, এবং এই যে মহান তৈরি করার যে চেষ্টা, এটাতে সামনের বিপদটা কি? আমার এই ব্যাপারে কোনো কিছু নাই, আমার এই ব্যাপারে কোনো ভাবনাও নাই, চিন্তাও নাই, কারণ এটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না। মহান বলছে, যদি মহান হয় তো মহান হবে, কিন্তু আমি তো ইতিহাসবিদ হিসেবে বলছি, আমি ইতিহাসবিদ বলবো যে ৭১-এ থাকুক। জামায়াত ইসলামের নেতারা এখন বলছেন যে তারাই আসল মুক্তিযুদ্ধপন্থী, তারা বিভিন্ন জায়গায় এই সমস্ত কথাবার্তা বলছেন। এটা আপনার আমার জন্য অনেকের কাছেই হয়তো এটা একেবারে বালখিল্য কথাবার্তা, কিন্তু এই বয়ান এখন ধরেন যারা রাষ্ট্রের অংশ না, আপনার ভাষায় সমাজেরই অংশ, সেই সমাজের বিভিন্ন স্তরে পৌঁছাচ্ছে, একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা সামনের দিনের জন্য কতটা খারাপ হচ্ছে, এই শিকড় কত গভীরে যাচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ তারাই, মূল মুক্তিযুদ্ধটা তারাই করেছিল। এইটা বলারও তো কোনো মানে হয় না, এটাকে খণ্ডন করারও কোনো মানে হয় না। এটা লোকে যারা জানতে চাইবে, কেউ যদি জানতে চায়, ভাবতে চায় তো সে ভাববে, আর কেউ যদি জানতে চায় সে ওই সময় দেখবে দলিলপত্র আছে। এরকম তো প্রচুর বই আছে, আমাদেরই বই আছে, আমারই একটা বই আছে। ধরেন আমার বই তো এখন লোক পড়ে না, আমার এখন আমি বলছি ইতিহাস এখানে। আপনি তো অনেক বই লেখেন, আমার বোধহয় কোথাও 14টা না 15টা বই আছে আমার, তো তাতে কি হয়েছে? কেউ পড়ে না। আচ্ছা, আমি আফসান চৌধুরীকে যতখানি চিনি তার চেয়ে অনেক 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 গুণ বেশি চিনি হচ্ছে আমার কোন ফিল্ম স্টারকে, আমার কোন এক রাজনীতিবিদকে আমি বেশি চিনি। ধরেন আমি ওবায়দুল কাদের, সালাউদ্দিন আহমেদকে বেশি চিনি। না, আমার কথাটা শুনেন, আমি কি বলতে চাইছি। আমি বলছি তাতে কি এসে যাচ্ছে, ও জানলো একটা, ও ভুল কত কিছু জানে, এটা আরেকটা জানলো, সঠিক একটা কিছু হয়তো সে জানবে। কি এসে যাচ্ছে কার? ও শেষ পর্যন্ত গিয়ে ওকে একটাই এসে যাচ্ছে, কারণ হচ্ছে এই যে প্রতিদিনের যে ঝগড়া, প্রতিদিনের যে ঘৃণা ছড়ানো, এই যে অস্থিরতা, অস্থির রাজনীতি, এগুলো তো সেই জায়গা থেকেই তৈরি হচ্ছে। আমার ঠিকঠাক না জানাটাই তো এটার মূল কারণ। না, আপনার অস্থির রাজনীতি ঠিকঠাক না ঠিক, আপনি ঠিকঠাক জানাটা আপনার জন্য বিপজ্জনক, কারণ আপনাকে তাহলে অনেক কিছু স্বীকার করতে হবে নিজের সম্পর্কে, অন্যের সম্পর্কে। আপনি সেটা করবেন না, তাহলে রাজনীতিতে টিকবেন কি করে? তো সেই জন্যেই যেটা মানুষ জানতে চাইবে, বলতে চাইবে, আর কিছু যে বিশ্বাস করতে চাইবে সেটাই করবে। ও তার মানে আমি বলতে দিব যে যা খুশি বলুক, কার কি এসে যাচ্ছে? বাংলাদেশের মানুষ কারোর কথা বিশ্বাস করে না, এটা আমরা মানতে পারি না।